দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় দেশে আসলে হচ্ছেটা কি, এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন ফজলে হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আমার ডান পাশে আছেন, একেবারে ডান পাশে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক গণফোরাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। ফজলে হোসেন বাদশাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখন আসলে দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে বেনজির আহমেদের অঢেল সম্পদ, একই সঙ্গে সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের নিষেধাজ্ঞা, পাশাপাশি একজন জেনেদা 4 আসনের যে সংসদ সদস্য যেভাবে তার মৃত্যু হলো, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, এগুলার মানে কিসের ফল বলে আপনার মনে হয়? এটা সবাই তো বুঝতে পারছে, এটা তো অভিযোগটাই হচ্ছে দুর্নীতির। প্রমাণিত না এখনো বলছেন অনেকে, অভিযোগ আকারে। অভিযোগ হচ্ছে দুর্নীতির, আমি তো অভিযোগই বলছি। জি জি জি। তো আমি আরেকটু বলতে চাই যে, এবং একজন সাংসদ দেশের বাইরে যে খুন হয়ে গেলেন, এর সাথেও কিন্তু দুর্নীতির বা কালোবাজারি এই সমস্ত বিষয়গুলো যুক্ত। তাহলে মানে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আরও একটা কথা আসছে, দেশের অর্থ পাচার। অর্থ পাচারের সঙ্গে কিন্তু এই যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারাও কিন্তু যুক্ত রয়েছেন। তা আমরা মনে করি যে দেশে মানে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ব্যাংকগুলোর অবস্থা দেখেন, ব্যাংকগুলো মার্জিন করে সারভাইভের চেষ্টা করছে। আমাদের দেশে মুদ্রার মূল্য কমতে কমতে ডলারের দাম কোথায় যেয়ে ঠেকেছে নিশ্চয়ই আমরা সবাই জানি। ফলে আমি বলতে চাই যে একটা অর্থনৈতিক এবং অগ্রিম বলে রাখি, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক অব্যবস্থার একটা প্রতিফলন। রাজনৈতিক প্রতিফলন বলতে আমি এই পার্লামেন্ট ইলেকশনের পর এই যে উপজেলা নির্বাচনটা হয়ে গেল, সেখানেও কিন্তু ভোটারদের উপস্থিতি কম, 35-36, এবং দেখা গেছে যে প্রত্যেকটা মানে এমন কোনো জেলা নেই যেখানে এই স্বল্প কিছু মানুষের মানে উপস্থিতিতে ভোটে অংশগ্রহণ করতে যে বিশৃঙ্খলা হয়নি। মানুষের মৃত্যুও হয়েছে, তাই না? তো আজকে এই ব্যবস্থাটা যদি এইরকম দাঁড়ায়, দেশে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়তে থাকে, নিয়ন্ত্রণ না থাকে, এবং প্রত্যেকেই একটা নিরাপত্তাহীনতার মধ্যে, সার্বিক নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। একটা বিষয় জানতে চাই, দুটি বিষয়। একটু হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি সরকারের আসল চেহারা বের হয়ে আসছে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের মধ্য দিয়ে, সেটি বলার সুযোগ আছে কিনা, আওয়ামী লীগকে দায়ী করার সুযোগ আছে কিনা? আমি মানে তারা কিভাবে দেখছেন, বিএনপি কিভাবে দেখছেন আমার জানা নেই। বিএনপি আমলেও আমরা অনেক রকম দুর্ভোগ দুর্নীতি দেখেছি আমরা, এবং দুরবস্থার কথা দেখেছি, কিন্তু আমরা এই সরকারের আমলে এটা কামনা করি নাই। আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তন আনার, যেমন আমরা এই সরকারের সঙ্গে কাজ করেছি একসাথে, এবং আমাদের লক্ষ্য ছিল যে একটা মানে খুব বিশৃঙ্খল এবং চেতনার দিক থেকে স্বাধীনতা বিরোধী এরকম একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থেকে আমরা বেরিয়ে আসব, এবং আমরা মুক্তিযুদ্ধে যে জনগণকে স্বপ্ন দেখিয়েছিলাম যে জনগণকে আমরা তাদের অধিকার দিব, সেই জায়গাতে দেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই 14 দল, আজকে 14 দল নিয়ে বহু আলোচনা হয়, সেই 14 দল নিয়ে আমরা
গঠন করেছিলাম, কিন্তু সেই 14 দলকে মানে আমি বলবো যে এটা অকার্যকর করার পেছনে আজকে সরকার দায়ী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটু নিয়ে আসি, আমি একটু সুব্রত চৌধুরী আপনার কাছে আসতে চাই। বিষয়গুলো স্বাভাবিক মনে হয় কিনা, মানে এত অঢেল সম্পদ কি স্বাভাবিক প্রক্রিয়ায় অর্জন করা সম্ভব, এবং বিষয়টি কি এরকম যে সরকারকে উনি ব্যবহার করেছেন? ধন্যবাদ। সরকার কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় প্রতিদিন এই বিষয় নিয়ে কথা বলছেন, উনি যেটি বলেন যেটি আসলে দায় তার ব্যক্তিগত। আমার ছাত্র জীবনের বন্ধু ফজল হোসেন বাদশাহকে পেয়ে আমি খুব আনন্দিত। দেখুন, আজকে 53 বছর পরে একজন আইজিপিকে নিয়ে আমরা আলোচনা করছি। শুধু বাংলাদেশে না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমও এটা যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে। সেনাবাহিনী প্রধান আজিজ, তাকে নিয়েও সারা বিশ্বব্যাপী তোলপাড় হচ্ছে। আর আনাস সম্পর্কে তো ওনার একজন হয়তো কলিগ ছিল 2014 এবং 18। সুতরাং উনি তো কাছে থেকে দেখেছেন এসব লোক। আমি খুব কাছ থেকে দেখি নাই। খুব কাছ থেকে দেখেন নাই, সংসদ সদস্য ছিলেন, 14 দলীয় মহাজোটের সংসদে কলিগ ছিলেন, তিনিও পার্লামেন্ট মেম্বার ছিলেন, আমরা ছিলাম, কিন্তু তার কাছে যাওয়া আমার পক্ষে সাধ্য ছিল না। এখন বেনজিরের ঘটনাগুলো তো নজিরবিহীন। ওনার নাম যেমন বেনজির, উনি যেসব ঘটনা ঘটিয়ে গেছেন এগুলো নজিরবিহীন, এবং ইতিমধ্যে ইতিহাসে উনি কুখ্যাত একজন আইজিপি হিসাবে চিহ্নিত হয়ে গেছে। আপনি বলেন বিচার আচার, সেগুলো পরে দেখা যাবে, কিন্তু এখন যেগুলো বেরোচ্ছে, আমি আপনার মাধ্যমে কালের কণ্ঠ এবং প্রতিদিন সহ আপনারা তার যে অসাধারণ কৃতিত্বগুলো বের করে এনেছেন, তার জন্য তো ধন্যবাদ পেতেই পারেন। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলম পরশুদিন স্বীকার করেছেন যে আমরা সাহস পাই নাই। আমরা কিন্তু জানতাম, আমরা সাহস পাই নাই, কারণ ডিজিটাল একটা আমাদের মাথার উপর আছে। তিনিও কালের কণ্ঠ প্রতিদিন কিন্তু প্রশংসা করেছেন। হ্যাঁ, এবং মিডিয়া এই ব্যাপারে যে সাহায্য সহযোগিতা দেশবাসীকে উপহার দিয়েছেন, আমি সত্যি এই ধরনের সাংবাদিকতা আমি এই প্রথম দেখলাম, যে দুর্দান্ত সাহসিকতা, যে কারণে রাষ্ট্র চাইলেও এটাকে ধামাচাপা দিতে পারছে না। এখনো তো প্রতিদিনই বের হচ্ছে। আজ গতকালকে বান্দরবানের বিষয় আসলো, গোপালগঞ্জের বিষয় তো আগেই জানেন। আরে জানেন, ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি শুধু গোপালগঞ্জে না, এতো নিয়েছে নাকি আপনার এইসব গাজীপুরের ওখানে, সেখানেও এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ উনি ফেনা তুলতো আর কি, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে অত্যাচার না হয়, জিরো টলারেন্স, কতবার এগুলো নিয়ে উনি কথাবার্তা বলেছে। সেই লোক পুরস্কার এত সুন্দর সুপুরুষ, আরে শুদ্ধাচার। এখন তো রাষ্ট্রের সমস্ত পদক নিয়ে তো আপনি বিতর্ক সৃষ্টি হয়ে গেল। শুদ্ধাচার যদি পেতে পারে এই লোক, তাহলে 21 পদক, স্বাধীনতা পদক যাদেরকে দেওয়া হচ্ছে, ছিটে ফোটা আলোচনা বিতর্ক, এখন তো সবটার মধ্যে বিতর্ক শুরু হবে। আমাদের রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছেন বিদেশিদের, সোনার দিয়েছেন পদক বা ইত্যাদি, সেখানে পর্যন্ত খাত। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে মাইয়ার গহনা তো ওরা নাকি খাত দেয়, এইসব কথা গিয়ে তাদেরকে পার পেয়ে দিয়েছে। একটা বিষয় যেটি জানতে চাচ্ছিলাম, কিভাবে বেনজির আহমেদ এত অঢেল সম্পদের মানে করে ফেললেন, এটা কি কেউ কারো জানা ছিল না? অবশ্যই জানা ছিল। আপনি কি ঘটনা একটা, শুধু কি সম্পদের পর সম্পদ, 83টা ব্যাংক অ্যাকাউন্ট কেমনে হয় একটা লোকের? আবার সেই টাকা কোর্টের অর্ডারের আগেই সব সে নিয়ে নিচ্ছে, এবং এগুলো তো জানার মধ্যেই হয়েছে। কিভাবে সে এতগুলো পাসপোর্ট নিল? একজন আইজিপি বা একজন পুলিশ কমিশনার, একটা র্যাবের চিফ, হ্যাঁ, সে তো লাল পাসপোর্ট পাওয়ার কথা, সে সাধারণ পাসপোর্ট নেয় কীভাবে? লাল, নীল, সবুজ, হ্যাঁ, হরেক কালারের পাসপোর্ট নিয়েছে, তো সবার নলেজের মধ্যেই আছে। এখন আমি এটাকে নাম দিয়েছি হীরক পুত্র। আগে সোনার ছেলে বলতাম, কিন্তু সোনার ছেলেকেও সে বাইপাস করে গেছে। বাংলাদেশে একজন হীরক পুত্র, এরকম হীরক পুত্র আরও পাওয়া যাবে বিভিন্ন সেক্টরে। এবং বেনজির যে নজির স্থাপন করে গেছে,
সেটা আপনি প্রত্যেকটা সেক্টরেই পাবেন। জি। এরকম অসংখ্য বেনাজির আমরা তৈরি করে ফেলেছি। অনেক ধন্যবাদ ফজল হোসেন বাদশা। একটু জানতে চাই যে যেটি বলা হচ্ছে যে বেনজির এরকম দু একজন সামনে আসে, উনি যেটি শেষ করলেন শেষ লাইন যে প্রত্যেক খাতেই এরকম বেনজির পাওয়া যাবে, আমরা আসলে কতজনকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি বা কতজনের বিষয়টা সামনে আসছে? আপনার একটু ধারণা কেমন, এই জায়গাটায় কেমন মনে হয় যে আমরা আমাদের দেশটা আসলে কোথায় পৌঁছেছে? আমি বেনজির বা জেনারেল আজিজ এই দুটো ব্যাপার এসছে বিদেশি কোনো শক্তির চাপের কারণে। চাপের কারণে আমার ধারণা না, কিন্তু জিনিসগুলো তো অবভিয়াস, দেখা যাচ্ছে প্রকাশ্য না, সম্পদ। তো এর আগে পর্যন্ত তো দেখা উচিত ছিল যখন ঘটনাগুলো ঘটছিল। সরকারই বলছে আমরা কিছু জানি না। না, আরে এখন তো আরো কথা বলছে যে বেনজির সাহেব দেশ ছেড়ে চলে গেছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে উনি কোথায় আমি জানি না। তাহলে পরিস্থিতিটা কোথায় গেছে এটা তো উপলব্ধি করা যায়। জি, আমি মনে করি যে বিদেশে সম্পদ যে পাচার হচ্ছে এ ব্যাপারে সরকারকে একটা তদন্ত কমিশন গঠন করতে হবে এবং কত টাকা পাচার হয়েছে, কারা পাচার করেছে এবং কোন কোন দেশে গেছে এবং তাদেরকে বিচারের আওতায় এবং আইনের আওতায় আনতে হবে। সরকার তো মানে ধরেন যারা রাঘব বোয়াল বলে যাদেরকে, যারা অনেক বেশি টাকা পাচার করেছে তাদের ইনফরমেশন তো সরকারের কাছে আছে, ব্যবস্থা দেখছেন? ইনফরমেশন থাক অথবা না থাকুক, আজকে আমরা যারা আজকে টেলিভিশনের ক্যামেরার সামনে বসে কথা বলছি, আমাদের কি বলে মানে সম্পদ থেকে শুরু করে দেশের সর্বোচ্চ জায়গায় যারা আছেন, যারা অত্যন্ত মানে বলা যেতে পারে যে ধনীতে পরিণত হয়েছেন, তাদের সকলের সম্পদের উৎস এবং সম্পদের গুলো বাইরে গেছে কিনা এবং সেগুলো কোথায় গেছে এবং এগুলো ব্যাপারে রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে এবং এটা দেখা দরকার। সুব্রত চৌধুরী, মানে বিষয়টা হচ্ছে যে এখন যেভাবে এই যে গণমাধ্যমের রিপোর্ট না হলে কি বিষয়টা কেউ জানতো না? এটা তো ধামাচাপা পড়েই যায় প্রত্যেক ঘটনাতে, এমনকি বিচার বিভাগ তো আমরা সেই ধরনের কোনো, তাহলে যারা এই যে যারা যেসব প্রতিষ্ঠান আছে, ধরেন আমাদের পুলিশ প্রশাসন, দুদক, আয়কর বিভাগ, এরা কি করলো? মানে এদের কোন রকম না এরা তো এইসব ব্যাপারে তো ঘুমিয়ে আছে, ওরা জানে সবকিছু, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে থামানো হয় যে এইদিকে হাত বাড়িও না, ওইদিকে হাত বাড়িও না, হাত। আপনি এসালাম বলেন, জাবেদের ঘটনাটা বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, কি হয়েছে তার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসালামের ব্যাপারে হাইকোর্ট একটা অর্ডার দিল যে তুমি এটা প্রাইমারি তদন্ত করে দেখো, আমাদের আপিল বিভাগ সেটাকে বন্ধ করে দিল। বেনজির আহমেদের বিষয়ে যে সরকারের অবস্থান কেমন দেখছেন এখন? সরকারের অবস্থা তো এটা তো সরকার বলা যায় না, সরকারের কথাবার্তার মধ্যে তো অসঙ্গতি আমরা দেখতে পাই। ওবায়দুল কাদের তো বলেছেন বিচার হবে, উনি অনেক কথাই বলেন, এসব কথা তো জনগণ তো বিশ্বাস করে না, জনগণের কাছে ওনাদের এইসব বক্তব্যের কোনো মানুষ যা বুঝার বুঝে ফেলেছে। রাষ্ট্রটা যে কোথায় নিয়ে গেছে একটানা ক্ষমতায় থাকা, এটা যে আমাদের জন্য কত একটা খারাপ ইতিহাস সৃষ্টি হলো, রাষ্ট্রটাকে তো কিছুই রাখে নাই, মানুষ ভোট দিলে ক্ষমতা থাকবে, শুধু ভোটের প্রস্তুতটা, ভোটের সাথে তো সুশাসন থাকতে হবে। আপনারা তো ভোটে যাচ্ছেন না, ভোটে যাওয়ার প্রশ্নই আসে না, এই ধরনের একটা সরকারের অধীনে ভোটে যাওয়ার মানেটাকে, হ্যাঁ এটা তো ভোট রঙ্গ করতেছে না। একটা বিরতি আমি এখান থেকে শুরু করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে, ফিরছি একটুর মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছিলাম দেশে হচ্ছেটা কি, এ বিষয়ে নিয়ে কথা বলতে আছেন আমাদের স্টুডিওতে ফজল হোসেন বাদশা, আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমি একটু জানতে চাই যে মানে ব্যবস্থা কতটা দেখছেন? বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগ তো দায়ী নিচ্ছে না, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের আসল চেহারা, ব্যবস্থা দেখছেন কতটা? না সব জায়গায় তো অব্যবস্থা, আওয়ামী লীগের হাতে কোনো ব্যবস্থাপনা হবে না। গুড গভর্নেন্স যদি না থাকে, গুড গভর্নেন্স যার নাই, ব্যবস্থা তো সরকার নেবে। গুড গভর্নেন্সের উনি মানে এক বিন্দুও বিশ্বাস করে না, তার কার্যকলাপ তো সবই ওইরকমই। সুতরাং এখানে যে একটা ব্যবস্থা নেবে, শুধু বেনজির কেন, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা না। আব্দুল্লাহ বাচ্চু কোথায়? হ্যাঁ, এই যে সব আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার আগেই তো টাকা পাচার হয়ে গেছে, সেও চলে গেছে।
এরকম তো পিকে হালদারও চলে যাওয়ার পরে তারপরে বলে যে এখন পেয়েছি, ওনার যে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা সেটা নাকি 13 মিনিট পরে পেয়েছে বেনাপোল দিয়ে। অসংখ্য লোকজন এইভাবে চলে যাবে। তারপরে না হলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে বেনজির কোথায় আছে আমি জানি না, এটা বলতে পারে? এটা তো ওনার দায়িত্ব, ওনার তো জবাবদিহি করতে হবে। এটা উনি কতগুলো এইসব কথা বলে, এগুলো বেফাস কথা কেন বলেন উনি? এটা কি সব জায়গায় কি এইসব ওবায়দুল কাদের হয়ে গেছে? সবাই দেখি ওবায়দুল কাদেরের মতো কথা বলতে। তবু ভালো যে এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এক জায়গায় বসে আছেন, উনি হয়তো আগের মতো কথা বলেন না, না হলে তো এগুলো উনিও বলতো। আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বেনজিরের দেশ থেকে নিষেধাজ্ঞা নেই, তিনি বিদেশ গেলে উনি বলেছে আজকে, ওই তো শুরু হয়ে গেল। আমি তো ভাবছিলাম যে উনি একটা বিশেষ দায়িত্বে আছেন, একটু কথাবার্তা কম বলবেন। এখন উনিও যখন এটার মধ্যে শুরু করে দিয়েছে, তাহলে তার কি বলে 16 কলা পূর্ণ হয়ে গেল। আমি এক সময় বলেছিলাম যে এই কয়েকটা পাগল যখন একসাথে হয়, 3 পাগল, তখন তো ভয়াবহ অবস্থা। এখন আওয়ামী লীগেরও সেই অবস্থা হয়েছে। ওনারা যেসব কথা বলে, এইসব কথা ওনারা বিশ্বাস করে। একটা কথা আছে না, ওনারা যা বলে সেটা বিশ্বাস করে না, আর যেটা বলে না সেই কামটাই তারা করে। তা এখন কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যেখানে ভঙ্গুর করে ফেলেছে। আপনি শুধু এই অর্থনৈতিক খাতে কেন, উনি কি শুধু সম্পদ পাচার করেছে বা সম্পদের মালিক হয়েছে? উনি যে অনিয়মগুলো করেছে, অনাচার করেছে, অত্যাচার করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, এগুলো তো সরকারের সম্মতিতে হয়েছে। এই যে শত শত লোকটা মারলো উনি, তো এগুলো তো একদিন না একদিন তো বাংলাদেশের মাটিতেই বিচার হবে। আওয়ামী লীগ করবে না, কারণ আওয়ামী লীগ এত বেনিফিশিয়ারি, আজিজের এবং বেনজির থেকে শুরু করে এরকম আরো বেনজির এখনো লুকিয়ে আছে, ওনাদের মধ্যেই আছে। হ্যাঁ, আমি অনেক সময় বের করে দেন। হ্যাঁ, বেরোবে। 28 অক্টোবর কারা করেছে? এই যে বিএনপির লক্ষ লক্ষ সমাবেশটাকে যে এইভাবে তছনছ করে দিল, পুলিশ কারা মারল? হ্যাঁ, এটাও তাদের পাতানো ঘটনা। এটা হইতে পারে চিফ জাস্টিস ওখানে গিয়ে কারো বসে আর কাম নাই যে হামলা করার জন্য লক্ষ লক্ষ লোক জমায়েত করে একটা। শুনেন, এই সরকার পদে পদে মানুষের সাথে যে প্রতারণা করছে, এই প্রতারণা কিন্তু এখন ধরা পড়ে গেছে এবং আরো ধরা পড়বে। আপনি কি শুধু এই পুলিশ আর সেনাবাহিনীকে নষ্ট করেছেন? আপনি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো নষ্ট করে দিয়ে কিভাবে বিসিরা সমস্ত শতকরা প্রত্যেকটা বিসি কি অনাচার অত্যাচার করতেছে, দুর্নীতি করতেছে। এই শেরে বাংলা 2 দিন আগে দেখলাম যে সেখানে বিশাল ধরনের দুর্নীতি। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, উনি তো জানে, উনি তো সেখানকার তো এমপিও ছিল, সিনেট মেম্বার ছিল। প্রতিটা বিসি কি কাজগুলো করে গেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনি টস করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানকে ক্লাসে পড়ায়, রিচার্জ করে, নেতাদের বাড়ি গিয়ে বসে থাকে, 3 নম্বরে হাজিরাতে, বঙ্গবন্ধু। এইগুলোই হচ্ছে এখন শিক্ষকদের কাজ। তা আপনি তো পুরো শিক্ষা ব্যবস্থাকে উচ্চ শিক্ষা ব্যবস্থা করেন, নিম্নতেও এরকম সমস্ত কর্মকাণ্ড করে। ফজল হোসেন, আপনারা তো 14 দলে আছেন, শরিক দল, সেই জায়গাটা একটু জানতে চাই। আপনাদের পক্ষ থেকে মানে আওয়ামী লীগকে কোনো রকম বার্তা দেওয়া হয়েছে কিনা? আপনাদের সামনে তো মিটিং আছে। হ্যাঁ, এই যে কথাগুলো আজকে আলোচনা হচ্ছে, সে দেশে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে অনাচার চলছে আজকে বাংলাদেশে একদিনে হলো এরকম না, এটা তো গত 10-15 বছরে এর গতি তীব্র হয়ে এই জায়গায় এসে ঠেকেছে। কেউ না জানুক, সরকার তো জানে, সরকার জানে চলছে যে মানুষরা এই টাকা পয়সা নাড়াচাড়া করে, তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে তো বোঝে। ব্যাংকগুলো মার্জিংয়ের প্রশ্ন আসে, তখন ব্যাংকে টাকা রাখতে মানুষ ভয় পায় যে সেই টাকা ব্যাংকে রেখে কোথায় যাবে, সেটাও তো বুঝতে পারে না। তো এখানে যেমন আমাদের কতগুলো ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের ব্যাংক ঋণও পাচার হয়ে গেছে। ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকাও বিদেশে পাচার করা হয়েছে। এ ধরনের নজিরও অনেক আছে। আপনারা কি করছেন রাজনীতিবিদ হিসেবে? আপনাদের চোখের সামনে তো এগুলো হচ্ছে। আমি মনে করি যে এদেশে এই যে দেশের যে অর্থনীতির অবস্থা, যে দেশে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, এই বিষয়ে সমস্ত রাজনৈতিক মহলকে সোচ্চার হওয়া উচিত। এবং বিএনপিকে বলে তারা সোচ্চার? হ্যাঁ, কোন রকম চাপ আছে সরকারের উপরে? আমার মনে হয় তো কোনো রাজনীতিবিদদের দিক থেকে, কোনো বিরোধী মহলের দিক থেকে না। এবং
এখানে হলো মানে বিএনপি, আপনি বিএনপি টু দ্য পয়েন্টও অপোজ করতে পারে না। বিএনপিরা একই কাজ করে গেছে, তো বিএনপির এই প্রক্রিয়া তো বিএনপির সৃষ্টি, বিএনপিও তো এই কাজের মধ্যে ছিল। অতএব তারা এটার বিরুদ্ধে করতে গেলে অনেক কথা তাদের সম্পর্কে উঠবে, ফলে তারা অত জোরে সোরে এই কথা বলবে না। এখন আমরা যেটা বলতে, আমি খুব সুনির্দিষ্টভাবে বলি যে আজকে এই যে আমদানি রপ্তানি হচ্ছে, এর মধ্যে আন্ডার ইনভয়েসিং হচ্ছে, সবাই আমরা জানি যে জিনিসের দাম যা সবাই জানার পরেও ব্যবস্থা হচ্ছে না, কারণ মানে বন্ধ করা যাচ্ছে না। এটা নিয়ে তো ইয়ে করতে হবে, কথাগুলোকে সামনে আনতে হবে। এবং আমি মনে করি দেশে যে বর্তমান যে পরিস্থিতি, এখন যেসব বিষয় সামনে আসছে ফজলুল হোসেন বাদশা, আর কবে মানে ভয়েসটা রেইজ হবে, আর কবে রাজনীতিবিদরা আমরা তো বলছি আমরা ক্রিয়েট করবেন, এগুলার বিচার হবে, একটা উদাহরণ তো সৃষ্টি হওয়া দরকার না, আমরা মানুষ একটু ভয় পাবে। আমরা তো এই কি বলে গত 25 তারিখে আমরা কি বলে প্রেস ক্লাবে আমরা প্রকাশ্য আলোচনা করে আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি। আমলে নাই মনে হয়, আমলে নিবে কি নিবে না সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নাই। আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশে কি চলছে এটা জনগণের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা পালন করছি। সরকার কি করলো না করলো, সরকার যখন বড় বিষয়, আপনারা তো মানে আপনাদের সঙ্গে তো ক্ষমতাসীন দলটা আছে 14 দলের সরকার, সেই জন্য আপনারা তো আর একটু না আমরা বলতে পারেন না, আমরা মনে করি যে আমরা সরকারের সামনে যতটুকু তুলে ধরা উচিত সেটা তুলে ধরেছি। আর আমি মনে করি যে সরকারের সামনে যে আমাদেরকে তুলে ধরতে হবে, কিন্তু আমরা যে নিজের রাজনৈতিক দল করি, আমাদের নিজের প্ল্যাটফর্ম থেকেই তো জনগণকে জিনিসগুলো অবহিত করা, যাতে জনগণ এটার প্রতিবাদ করে। কেন এই দেশটা যদি আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি, তাই না? এই দেশের যদি সম্পদ সবটুকু পাচার হয়ে যায়, তাহলে আমরা 69 মুভমেন্ট 70-র কথা আমরা বললাম, যে 22 পরিবারের কথা বললাম, যারা এদেশের সম্পদ ঢাকা থেকে পাচার করে পাকিস্তানে নিয়ে যায়, তারা হচ্ছে দেশের শত্রু। তাহলে এই দেশে যারা সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা দেশের শত্রু না? তাহলে যারা দেশের শত্রু তাদেরকে যদি, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ না করি এবং সরকারের ব্যাপারে যদি নীরব থাকেন, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে এবং এটা ভালো হবে বলে মনে করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। যেটি জানতে চাই, যে যেটি বলছিলেন যে বিএনপি বা বিরোধী মহলগুলো টু দ্য পয়েন্টে আসলে কথা বলতে পারে না, বিএনপির সময়ও এরকম কাজই হয়েছে। না, প্রথমত কথা হচ্ছে, আপনি বিএনপিকে যেভাবে সরকার অত্যাচার নিপীড়ন করে কোণঠাসা করে ফেলেছে, এবং বিএনপি তো অস্তিত্বহীন করে ফেলেছিল। তারা তো সবসময় বলবে কোথায় বিএনপি, বিএনপি নাই, অত 24 ঘন্টা বিএনপির বিরুদ্ধে তারা কথা বলে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে 28শে অক্টোবরের পরে এই যে হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করলো মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে, এমনকি হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়, নিচের কোর্টে গিয়ে সারেন্ডার করে, সেখানে আবার ঢুকিয়ে দেয়, তারপর কনভিকশন দেওয়া শুরু করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন এই সমস্ত মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। তো ওনারই তো ডিরেকশনে বিচার বিভাগও চলতেছে, সব কিছুই ওনার ডিরেকশনে চলতেছে। সেইখানে বিরোধী দলের জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা সরকারের বিরুদ্ধে, যে পুলিশ তার হাতে, সেনাবাহিনী তার হাতে, বিজিবি তার হাতে, প্রশাসন তার হাতে, বিচার বিভাগ তার হাতে, সব কিছুই সে একক কর্তৃত্বের মধ্যে চলে গেছে, সেই ধরনের একটা আন্দোলন করতে হলে একটু সময় তো লাগবেই। তবে আমরা মনে করি এবার যে আন্দোলনটা হবে, এই আন্দোলনের জোয়ারে কিন্তু সরকার বেশি যাবে। এত অন্যায়, এত অবিচার, মানুষ আর কত সহ্য? আপনারা বলেন, জনগণ বলে কই আপনাদের নেতা কর্মীরা আন্দোলনে আছে, জনগণ তো থাকে না। তো এইবার দেখবেন জনগণ থাকে কি থাকে না, কারণ শুধু জনগণকে যেভাবে আপনি হয়রানির মধ্যে ফেলে দিয়েছেন, এই প্রত্যেকটা আপনি 10% আপনি মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্যবৃদ্ধি কত হয়েছে দেখছেন, 100% 200% হয়ে গেছে। মানুষ আর কত সহ্য করবে? সহ্যের তো একটা সীমা আছে। সহ্য করতেছে তো, হ্যাঁ, সহ্য আর করবে না, কারণ যথেষ্ট হয়েছে। মানুষের পেটে যখন লাথি মারা শুরু করেছেন এবং দুর্নীতিতে
পুরা বাংলাদেশটাকে আপনি ভাসিয়ে দিচ্ছেন, এখান থেকে জনগণ অবশ্যই মুক্তি। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি ফজলুল হোসেন বাদশা আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম কি হচ্ছে দেশে বিষয় নিয়ে। আবারও একটু আসতে চাই ফজলুল হোসেন বাদশা, উপায় দেখেন কোনো, মানে সামনের ভবিষ্যৎ কি এভাবেই চলতে থাকবে মনে হয়? না, এভাবে তো একটা দেশ চলতে পারে না। সামনে কি দেখছেন? এটা একটা প্রতিকার তো হওয়া দরকার। কাদের হাত ধরে হবে? এবং আমি মনে করি যে এখনো আমরা সরকারকে বলছি যে এই যে হুন্ডি, দেশ থেকে টাকা পাচার, এই যে আমাদের দেশের সাংসদ কি বলে কালোবাজারির সাথে যুক্ত হয়ে বিদেশে খুন হয়ে যায়, তাহলে পরে আমাদের সাংসদরাও কি করে সেগুলো তো দেখা দরকার। এবং আজকে এই বিষয়ে যদি সরকার এবং সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী শক্ত হাতে কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে তো এই সরকার তিনি চালাতে পারবেন বলে আমার মনে হয় না। এই যে বেনজির আহমেদের বিচার হবে বলে মনে হয় আপনার? তাকে, তিনি যখন দেশের বাইরে চলে গেছেন, তিনি আওতার বাইরে চলে গেছেন। এরকম বহু লোক তো ঢাকা এয়ারপোর্ট থেকে উইদাউট পারমিশন চলে গেছে। কি নাম? এসালামের গ্রুপের একজন বাইরে চলে যাওয়া মানে আসলে এখতিয়ারের মানে ফিরিয়ে আনা সম্ভব না ইন্টারপোলের মাধ্যমে? না, তার তো ইনিশিয়েটিভ থাকতে হবে। আমাদের দেশ থেকে যখন চলে যায় তখন সেক্ষেত্রে তো একটা সহযোগিতা থাকে, তো ক্ষমতার তো একটা সহযোগিতা থাকে। এই সহযোগিতা যখন থাকে তখন তাদের কি বিচার করার আন্তরিকতা থাকে? এটা মনে করার কোনো কারণ আছে? তাদের অন্যায়গুলোকে নির্মূল করার কোনো মানে লক্ষ্য আছে? নেই তো। আপনি মনে করেন সরকার চায় না তার বিচার হোক? আমার মনে হয় যে এই সমস্ত ব্যাপারগুলো ইগনোর করতে যাচ্ছেন, কিন্তু ইগনোর করে কিন্তু টিকে থাকা যাবে না, এটা আমরা মনে করি। এবং আমি মনে করি যে চোখ খুলে তাকালে এই দেশে কত ধরনের টাকা পাচারকারী এবং এই হুন্ডি ব্যবসার সাথে যুক্ত এবং বিদেশে সম্পদ সৃষ্টি করেছে তাদের নামের তালিকা যে কোনোভাবে সহজে যে কোনো যদি প্রকাশ করার কথা বলা হয় তো এটা প্রকাশ করা সম্ভব। সরকার প্রকাশ করবো, তার জন্য তো কাজটা সহজ হয় নাকি? এবং সরকারও যদি বলে যে আমরা জানি না, আপনারা এটা প্রকাশ করে দেন, তাও প্রকাশ করে দেওয়া যাবে। আপনি কি বলছেন? জি, এটা সম্ভব। জি, সুব্রত চৌধুরী, বিচার না, বিচারের তো আমি কোনো ভবিষ্যৎ দেখি না। কারণ আমাদের তো বলছে যে বেনজিরের বিচার না, বেনজির কেন, বেনজির তো আজিজের তো হবেই না, কারণ এরা এত সরকারপন্থী ছিল, সরকারকে সমস্ত রকমের সহযোগিতা করেছে, অন্যায় সহযোগিতা। এর বাইরেও যারা আছে তাদেরও কোনো বিচার হবে না, বিচার খেলা হবে, এগুলো আমরা দেখতেছি। এবং এখনো এসালম দেখেন কত সম্পদের মালিক, কয়টা ব্যাংক নিয়ে নিল, তার ব্যাংকের ব্যাংকে নিয়ে চলে যাচ্ছে। একটু জানতে চাই যে এই যে দুদকে 6 জুন তাকে তলব করা হয়েছে পরিবার সহ বেনজির আহমেদকে, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি মানে হাজিরা দেন কিনা সেটি দেখার বিষয়, দেশ থেকে তার তো আসলে নিষেধাজ্ঞা নেই, তার আসার কোনো সুযোগ নেই, কারণ সে চলেই গেছে না আসার জন্য, এবং সরকারই তার এক্সিটটা দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এটাতে ইনভলভ আছেন, যে কারণে উনি বলতে আমি জানি না। আরে একটা ধূলিকণাও যেতে পারে না ইমিগ্রেশন দিয়ে, সবারই আটকায়, মধ্যে মধ্যে তো আমাদেরও আটকায়, বসায় রাখে, উপর থেকে পারমিশন আনতে হয়। সেই জায়গায় বেনজিরের মতো লোক লাল পাসপোর্ট বাদ দিয়ে সবুজ নীল পাসপোর্ট দিয়ে বারবার যাচ্ছে আসছে, এগুলো স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, এবং উনি যে 4 তারিখে চলে গেল এটা জানে না, ওনার অনুমতি ছাড়া তারা তাকে পার হইতে দিছে। সুতরাং এগুলো জেনে শুনে তারা বিষপান করতেছে, এখান থেকে রক্ষা করার তার কিছু দেখছি না। যদি সরকার আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বারবার বলা হয় যে বিএনপি সহ বিরোধীরা মানে আন্দোলনের কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, দেশ ঠিকঠাক চলছে, আপনাদের দেখে তো বিষয়টিকে তাই মনে হয়? মানে দেশে কোনো ইস্যু নেই, দরকার না, ইস্যু তো সরকারের কর্মকাণ্ডের কারণে ইস্যু বেরিয়ে গেছে, এবং এই ইস্যুগুলো এত সেন্সিটিভ। আমি তো মনে করি এই 3টা ইস্যুতে যে কোনো একটা ইস্যুতে গণ অভ্যুত্থান হইতে পারে, বেনজির ইস্যু, আজিজ ইস্যু, আনার ইস্যু। এইটা দিয়েই বোঝা যায় বাংলাদেশ রাষ্ট্রটা কোথায় নিয়ে গেছে, কোন তলানিতে নিয়ে গেছে। আর আওয়ামী লীগ, আপনি 80 টুকরা হয়েছে না এমপি সাহেব, দুর্ভাগ্যজনকভাবে, হ্যাঁ, বাংলাদেশটাকে তো তা 80 টুকরার মতো করে ফেলেছে। এটা একটা কি বলা যায়, এটা মরা দুর্গন্ধ লাশের মতো করে ফেলেছে, বিশেষ করে আওয়ামী লীগ। আমি জানতে চাচ্ছি রাজনীতি আপনারা কে
আপনি 80 টুকরা দেখেছেন? তারা বলছে ডিবি টুকরা টুকরো করছে, কত টুকরা সেটা আসলে মানে তার তো আসলে মানে মরদেহই পাওয়া যায়নি, সেটি তো সে নিয়ে কাজ চলছে। আমি একটু জানতে চাই রাজনীতিবিদ হিসেবে, দল হিসেবে আপনারা কি করছেন? এত বিষয় সামনে হচ্ছে, আপনারা বলছেন প্রতিদিন অভিযোগ করছেন। রাজপথে থাকবো, রাজপথে ফয়সালা হবে, কারণ এই সরকার রাজপথ ছাড়া যাবে না, এটা বুঝে ফেলেছি। 29 সালের নির্বাচনে কি হবে ফজল হোসেন বাদশা? 29 সালের নির্বাচনে কি হবে? তার আগে দেশের অবস্থা কি হবে? 29 সাল নির্বাচন তো অনেক দূরের ব্যাপার। আজকেই দেশে যে সংকট সৃষ্টি হয়েছে, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে, এবং আজকে প্রকাশ্যভাবে আলোচিত হচ্ছে যে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এমনকি আজকে কি বলে প্রথম সারির বহু লোক আছে যাদের বিরুদ্ধে দেশের সম্পদ পাচার করার অভিযোগ আনা যাবে। এটা ওপেন করে দিলে আপনি কি মনে হয় মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ভয় দেখেন? মানে না, ভয় শঙ্কা? ব্যাপারটা হলো যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে যারা ব্যবস্থা নিবে, যারা ক্ষমতায় আছে, তো ব্যবস্থা নিতে গেলে নিজের লোকের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। জি, এক লাইন, ভবিষ্যৎ কি দেখেন? না, ভবিষ্যৎ তো ওনাদের হাতে, ভবিষ্যৎ অন্ধকার। তবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, আমি বঙ্গবন্ধু নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিচ্ছি। এটা যে কত বড় প্রতারণা, মিথ্যাচার, বঙ্গবন্ধুকে অপমান করা হয়। অনেক ধন্যবাদ ফজল হোসেন বাদশা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে নিশ্চয় অন্য সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।